তো তো শুরু করি। আচ্ছা, আচ্ছা, কালকে কালকে মোটামুটি যতটা হয়েছিল তারপরে তারপরে আমি একটা জায়গা আমি একটা জায়গা খালি তোমাদের বলেছিলাম, পড়তে বলেছিলাম। সেটা হয়েছে সেটা হয়েছে এই এই মেটাবলিজমের জায়গা। মেটাবলিজমের জায়গা। এটা কি এটা কি ফেজ ওয়ান মেটাবলিজমের এই রিয়াকশন ফেজ ওয়ান থেকে রিয়াকশন পাথওয়েজ অফ থেকে মেটাবলিজম পাথওয়েজ অফ মেটাবলিজমটা তোমাদের পড়তে বলেছিলাম। কেউ কি পড়েছো কেউ কি ওটা? পড়েছো ওটা? পাথওয়েজ অফ পাথওয়েজ অফ মেটাবলিজম কেউ কি মেটাবলিজম কেউ পড়েছো? কি পড়েছো? হুম, হুম, আমি ধরেই নিচ্ছি ধরে তোমরা কেউ নিচ্ছি তোমরা কেউ পড়োনি। পড়েছো। পড়েছো বিলকিস, বিলকিস? শুনতে পাচ্ছি শুনতে না, বলো। পাচ্ছি না, বলো। হ্যালো, তোমার কথা, তোমার তোমার কথা, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। মমিতা মমিতা জায়গাটা জায়গাটা দেখেছো? দেখেছো? মমিতা, মমিতা, হ্যালো, হ্যালো, তোমার কি আমার কথা কি শোনা কথা যাচ্ছে শোনা না? যাচ্ছে না? হ্যালো, হ্যালো, আমার কথা আমার কথা আমার কথা শোনা আমার কথা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, ইয়েস স্যার। বলছি এই বলছি এই বলুন স্যার। এই এই পাথওয়েজ অফ ড্রাগ পাথওয়েজ অফ ড্রাগ মেটাবলিজম দেখেছো? মেটাবলিজম দেখেছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ। এই এই পাথওয়েজ অফ পাথওয়েজ অফ স্যার, কাল তো আপনি পাঠাননি পিডিএফ। ভিডিওটা কাউকে ভিডিওটা দেওয়া কাউকে হয়নি না। দেওয়া হয়নি না। আচ্ছা, সরি, আচ্ছা, সরি, আমার দোষ। আমার দোষ। আমি আমি দিয়ে আজকেই দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে, এটা এটা দেখবে। দেখবে। যদি যদি কোনো জায়গায় কোনো জায়গায় অসুবিধা হয়, অসুবিধা না হলে অসুবিধা না তোমরা হলে হয় তোমরা হয় পড়ার পরে পড়ার পরে আমি জায়গাটা একবার পড়াবো। কারণ কারণ এটা অনেকটা বড় বড় আছে, এত ডিটেলস রাখবে না, উপর উপর আছে, বোঝার চেষ্টা করবে। কোথাও কোথাও আটকালে পরে দেখছি। চলো। চলো, তো তো এবারে আসি এবারে আসি এক্সক্রিশন। এক্সক্রিশন। তো মোটামুটি তো আমরা যা মোটামুটি আমরা যা বুঝেছি তাতে এইটুকু তাতে বোঝা এইটুকু গেছে, বোঝা গেছে, ওষুধ খেলে ওষুধ খেলে ওষুধ ওষুধ প্রথমে আমার আমার বডিতে অ্যাবজর্ব হবে, অর্থাৎ অর্থাৎ আমার আমার শরীরের সিস্টেমিক সার্কুলেশন বা রক্তে সেই ওষুধ সেই ওষুধ গিয়ে পৌঁছবে আগে। আর সেই আর সেই ওষুধ আমার রক্তে পৌঁছানোর পরে সে কি করবে? সে সে ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউট হয়ে কোথায় যাবে? ডিস্ট্রিবিউট হয়ে সে আমার সে আমার শরীরের বিভিন্ন অংশে বা সাইট অফ অ্যাকশনে গিয়ে পৌঁছবে। তার পরের অংশ কি? ডিস্ট্রিবিউশনের পরের অংশ হচ্ছে সাইড অফ সাইট অফ অ্যাকশনে যখন কাজ হয়ে যাবে তখন তাকে মেটাবলিজমে যেতে হবে। অর্থাৎ সেই এই ড্রাগটা ব্রেকডাউন হবে, মানে মানে অ্যাক্টিভ ড্রাগ থেকে ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডে তৈরি হবে। কেন মেটাবলিজম মেটাবলিজম দরকার? তার কারণ ড্রাগ যদি মেটাবলাইজ না হয় এবং দীর্ঘক্ষণ যদি আমাদের শরীরে থেকে যায় তাহলে সেই ড্রাগের টক্সিসিটি দেখাবে। দীর্ঘক্ষণ ব্লাডে ড্রাগের হাই কনসেন্ট্রেশন থাকা তো ভালো জিনিস নয়। তো সেই জায়গা থেকে এবার মেটাবলিজম হয়ে গেছে, অ্যাক্টিভ ড্রাগ ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডে পরিণত হয়েছে। এবার যে ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড বা ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট তৈরি হলো, একে তো আমার শরীরে মানে জাগিয়ে রেখে লাভ নেই, একে আমার শরীর থেকে বার করে দিতে হবে। এই বার করার পদ্ধতিটার নাম হচ্ছে এক্সক্রিশন। ঠিক আছে? তো এই এক্সক্রিশন মেইনলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাকি সমস্ত এক্সক্রিটরি ফাংশন যারা করে তাদের মাধ্যমেই হয়, অর্থাৎ কিডনির মাধ্যমে। কিডনি আমাদের বডির সব থেকে বেশি এক্সক্রিশন ঘটায়, তাই তো?
তো সেই তো সেই কিডনির কিডনির মাধ্যমেই আমাদের আমাদের এক্সক্রিশনটা এক্সক্রিশনটা হয়। অর্থাৎ অর্থাৎ কিডনিতে কি হয়, কি পাথওয়ে রয়েছে? গ্লোমেরুলার ফিল্ট্রেশন, প্যাসিভ টিবিউলার রিঅ্যাবজর্পশন, অ্যাক্টিভ টিবিউলার সিক্রেশন, অর্থাৎ যেগুলো আমরা এক্সক্রিটরি সিস্টেমের পড়ার সময় যেগুলো পড়েছিলাম সেই সমস্ত রকম ভাবেই তোমার এক্সক্রিশন হয়। এবার কোশ্চেন হচ্ছে কোন ড্রাগ কোন প্রসেসে, কোন ড্রাগ কোন এক্সক্রিটরি প্রসেসে এক্সক্রিট হবে বা আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে, সেটা নির্ভর করে কয়েকটা ফ্যাক্টরের উপর। যে সমস্ত ড্রাগের মলিকুলার সাইজ ছোট, তাহলে তারা ইজিলি ফিল্টার আউট হয়ে যেতে পারবে। যে ড্রাগের মলিকুলার সাইজ ছোট, যে ড্রাগ বা যে ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটের মলিকুলার সাইজ ছোট, সে গ্লোমেরুলার ফিল্টারের ছাঁকনিতে ধরা পড়বে না, সে সহজে বেরিয়ে যেতে পারবে। তাহলে সেই ড্রাগগুলো গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে। এবার এই যে কতটা পরিমাণ ড্রাগ গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে বেরোলো, একে বোঝা যায় জিএফআর বলে একটা প্যারামিটার হয়, এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই প্যারামিটারটা কখন দেখা হয় জানো তো? যখন কোনো পেশেন্টের মানে যারা নেফ্রো কি বলে ওটাকে, নেফ্রো কম্প্রোমাইজ পেশেন্ট, মানে যাদের কোনো কিডনির কোনো সমস্যা রয়েছে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা চেক করি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কেমন। সেই অনুযায়ী আমাদের কিন্তু ড্রাগ মডিফাই করতে হয়। ঠিক আছে? এবার এখানে একটা কথা লিখা আছে, দেখো, যে the extent of filtration is directly proportional to the glomerular filtration rate and to the fraction of the unbound drug in plasma. এই কথাটার মানে কি বলতে পারবে কেউ? নয়, এই কথাটার মানে কি? The extent of filtration is directly proportional to the glomerular filtration rate and to the fraction of unbound drug in plasma. মারিয়া বলো, এই কথাটার মানে কি? কি বলতে চাইলো? আনমিউট করো। স্যার পারবো না। চেষ্টা করো। পারবো না তো বলা সহজ, চেষ্টা করো। কি বলতে চাইছে? চেষ্টা না করলে কি করে পারবে? লাইনটা পড়ে তুমি কি বুঝতে পারছো? বিলকিস স্যার বলেন। এই লাইনটার মানে কি? The extent of filtration is directly proportional to the glomerular filtration rate and to the fraction of the unbound drug in plasma. মানে হচ্ছে যে কত পরিমাণ ড্রাগ, যে পরিমাণ ড্রাগ গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে চলে গেল, বেরিয়ে গেল, তাহলে তত পরিমাণ ড্রাগ তোমার প্লাজমা থেকে কমে গেল। তত পরিমাণ ড্রাগ, তত পরিমাণ আনবাউন্ড ড্রাগ তো আমার প্লাজমা থেকে কমে গেল। তো দুটোর অনুপাত তো তাহলে সমান, দুটো সমানুপাতি। এ কমলে এ বাড়লে এ ব্যস্তানুপাতি। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি বাড়ে, তাহলে ফ্র্যাকশন অফ আনবাউন্ড ড্রাগ ইন প্লাজমা কমবে। তাই তো? সেই কথাটাই বলতে চেয়েছে। প্যাসিভ টিবিউলার রিঅ্যাবজর্পশনের কথা বলেছে। তো প্যাসিভ টিবিউলার রিঅ্যাবজর্পশনের মাধ্যমে যেটা হয়, যত উইকলি অ্যাসিডিক ড্রাগ যেগুলি রয়েছে তারা আনআয়োনাইজড ফর্মের ড্রাগগুলি তোমার
তারা তারা এখানে রিঅ্যাবজর্পশন হয়ে সার্কুলেশনে চলে যায়, আর যারা আর যারা আয়োনাইজড থাকে, অবস্থায় থাকে তারা শরীর থেকে আমাদের excreted হয়ে এক্সক্রিটেড হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, সেম সেম হয় তোমার বেসিক ড্রাগের ক্ষেত্রে। আর অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশনের ক্ষেত্রে যেটা হয়, এটা হচ্ছে পুরোপুরি একটা ক্যারিয়ার মেডিয়েটেড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে হচ্ছে আমরা এরপরে যখন আমরা রিসেপ্টর করতে যাবো, ওখানে এই ক্যারিয়ার মেডিয়েটেড অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কথাটা আরো বেটার বুঝতে পারবো। এখন হয়তো তোমরা ক্যারিয়ার মেডিয়েটেড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কথাটার মানে হয়তো ভালো করে বুঝতে পারছো না। ক্যারিয়ার মেডিয়েটেড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হচ্ছে একটা কোনো কেউ একটা ড্রাগটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাচ্ছে, ঠিক আছে, সেই ক্যারিয়ার মেডিয়েশনটা করছে। এবার এই তো গেল কিডনির গল্প। এছাড়াও আমাদের লাংস, আমাদের ফিসেস মানে পায়খানা, বাইল, স্কিন, সালাইভা এবং তোমার ল্যাকটেটিং ওমেনদের ক্ষেত্রে মিল্কের মাধ্যমে তোমার আমাদের ড্রাগ কিন্তু বেরোয়। এই ল্যাকটেটিং ওমেনদের মিল্কের মাধ্যমে কি বলে ড্রাগ এক্সট্রাক্ট করে বলেই কিছু ড্রাগ রয়েছে যারা যে সমস্ত ড্রাগ গুলোকে ল্যাকটেটিং ওমেনদের দেওয়া যায় না, মানে যারা যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় সেই সমস্ত মায়েদেরকে দেওয়া যায় না, তাতে সেই বাচ্চা বা ইনফ্যান্ট সেই ড্রাগ তার শরীরেও প্রবেশ করে। আচ্ছা, লাংসের একটা কথা বলেছি দেখো। অ্যালকোহল এন্ড ভোলাটাইল জেনারেল অ্যানাস্থেটিকস সাচ এস ইথারহ্যালোথেন, আইসোফ্লুরেন, সেভাফ্লুরেন আদার আর এক্সক্রিটেড ভায়া লাংস। এটার মজার জিনিস দেখো, বিশেষ করে অ্যালকোহলটা তোমরা ভালোই বুঝতে পারবে। তার কারণ হচ্ছে যারা অ্যালকোহল কনজিউম করে তাদের কিন্তু নিঃশ্বাসে অ্যালকোহলের গন্ধ বা অ্যালকোহলের এক্সক্রিশন দীর্ঘক্ষণ থাকে, যে কারণে তোমরা সিনেমায় বা টিভিতে দেখে থাকবে যে গাড়ির একটা লোকে কতটা অ্যালকোহল কনজিউম করেছে বোঝার জন্য তাকে একটা মেশিনে ফু দিতে বলে না, এই কারণে ঠিক বলে। তার কারণ অ্যালকোহল মেনলি লাংসের মাধ্যমে এক্সক্রিট হয়। ঠিক আছে, নেক্সট আসি ফার্মাকোকাইনেটিক প্যারামিটার। যে সমস্ত ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক প্যারামিটার গুলি রয়েছে আমাদের ফার্মাকোকাইনেটিক্স বোঝার জন্য, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টি বা প্লাজমা হাফ লাইফ। কি মানে হচ্ছে প্লাজমা হাফ লাইফ মানে এই জিনিসটা বোঝো, একটা ড্রাগ তুমি একটা সময়ে 100 mg দিলে, একটা ড্রাগ 100 mg তুমি একটা পেশেন্টের সার্কুলেশনে তুমি দিলে বা পেশেন্টকে কনজিউম করালে, সেই 100 mg থেকে সেই ড্রাগটা ঠিক কতক্ষণ পরে 50 mg তে নেমে আসবে, অর্থাৎ হাফ হবে। আমাদের প্লাজমা কনসেন্ট্রেশন সেই ড্রাগটার কখন হাফ হবে সেই সময়টাকে বলা হচ্ছে টি হাফ বা প্লাজমা হাফ লাইফ। মানে হলো যে সময় প্রয়োজন একটা ড্রাগকে আমার প্লাজমা কনসেন্ট্রেশনে মেন কনসেন্ট্রেশন থেকে হাফ কনসেন্ট্রেশনে নেমে আসতে, সেটাই হচ্ছে প্লাজমা হাফ লাইফ। ঠিক আছে, তো প্লাজমা হাফ লাইফের ইম্পর্টেন্স কি আছে? এবার ব্যাপারটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ যদি আমি একটা ড্রাগের না জানি কি সমস্যা। দেখো আমরা তো সবসময় চাই কি যে ড্রাগের লং অ্যাক্টিং ড্রাগের অ্যাকশন হোক, তাই তো? এটাই তো আমাদের চাহিদা। তো ড্রাগের অ্যাকশন আমরা লং অ্যাক্টিং ততক্ষণ করতে পারবো না যতক্ষণ না তার আমরা টি হাফ না জানবো। যখন আমরা ওই ড্রাগের টি হাফ জানতে পারলাম তখন আমরা কি করব? তখন ওই যখনই ড্রাগটা 50% এর নিচে নেমে এলো তখন আমরা একটা বুস্টার ডোজ বা আবার সার্টেন অ্যামাউন্ট অফ ডোজেস ফর্ম আমরা পেশেন্টকে অ্যাডমিনিস্টার করালাম। তাতে কি হলো? পেশেন্ট সবসময় একটা স্টেডি স্টেট কনসেন্ট্রেশন ব্লাডে মেনটেন করতে পারবে। হলো
দু নম্বর কথা হচ্ছে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। টি হাফের মাধ্যমে আমরা জানতে পারি যে ঠিক কখন আমাদেরকে ওষুধটা অ্যাডমিনিস্ট্রেট করাতে হবে। আর কি বলছে এস্টিমেট দ্য টাইম রিকোয়ার্ড টু রিচ স্টেডি স্টেট। At steady state, the amount of drug administered is equal to the amount of drug eliminated in the dose interval. এই জায়গাটা বোঝো যে স্টেডি স্টেট হলো সেই জায়গা যেখানে আমার যত পরিমাণ ড্রাগ ব্লাড কনসেন্ট্রেশনে রয়েছে এবং সরি যত পরিমাণ ড্রাগ আমি খাইয়েছি এবং যত পরিমাণ ড্রাগ আমার বডি থেকে বেরিয়ে গেছে সেটা সমান, অর্থাৎ বডিতে আর ওই ড্রাগ নেই। ঠিক আছে, তো এর মানে হচ্ছে বডি থেকে কমপ্লিটলি ড্রাগটা এলিমিনেট হয়ে গেছে। এই জায়গাগুলো বোঝার জন্য আমার প্লাজমা হাফ লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আসছে ক্লিয়ারেন্স হচ্ছে যে ভলিউম অফ প্লাজমা যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর আমার বডি থেকে বেরিয়ে যায়, অর্থাৎ যে ভলিউমে অর্থাৎ যত পরিমাণ ড্রাগ আমার বডি থেকে বেরিয়ে যায়। ফর্মুলা কি বলছে? ক্লিয়ারেন্স ইকুয়ালস টু রেট অফ এলিমিনেশন বাই প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ। মানে হচ্ছে আমার বডির প্লাজমা কনসেন্ট্রেশন যদি এখন 100 mg/ml হয় আর আমার রেট অফ এলিমিনেশন যদি হয় 1 mg/minute, ভালো করে বুঝো 100 mg/ml যদি আমার এই মুহূর্তে প্লাজমা কনসেন্ট্রেশন হয় আর রেট অফ এলিমিনেশন যদি 1 mg/minute হয় তাহলে আমার কতগুলো মিনিট লাগবে? 100টা মিনিট লাগবে স্টেডি স্টেটে রিচ করতে, তাই তো? সেই কারণে আমার ক্লিয়ারেন্সটা জানা খুব জরুরি যে ঠিক কত পরিমাণ ড্রাগ আমার শরীর থেকে বেরিয়েছে। আচ্ছা, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, জিরো অর্ডার কাইনেটিক্স বোঝার অত জরুরি নয়। হ্যাঁ, স্টেডি স্টেট কনসেন্ট্রেশনের কথা বললাম যে স্টেডি স্টেট এটা হচ্ছে হাফ লাইফের। এখানে প্লাজমা কনসেন্ট্রেশন, এখানে টাইম। তুমি এখানে ড্রাগটা দিয়েছিলে, এই জায়গাটা ভালো করে বোঝো। টাইম তোমার কত? জিরো টাইম। এখানে জিরো টাইমে তুমি এখানে 100 mg ড্রাগ দিয়েছিলে। এবার ড্রাগটা আস্তে আস্তে তোমার বডিতে ব্লাড কনসেন্ট্রেশন ড্রাগটা কমছে। এবার যখন ড্রাগটার ব্লাড কনসেন্ট্রেশন ব্লাডে কনসেন্ট্রেশন কমছে, ঠিক যে জায়গায় এসে ড্রাগটা 50 মিলিগ্রাম হলো প্লাজমা কনসেন্ট্রেশন, সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ড্রাগের হাফ লাইফ। স্টেডি স্টেট বলছে যখন প্লাজমা কনসেন্ট্রেশন মানে এখানে প্লাজমা কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে মানে কি বলে the rate of drug is constant after repeated administration একটা কনস্ট্যান্ট। মানে আমি ধরো এটাকে এইভাবে বোঝাই, এই জায়গাটাতে এইখানটাতে তোমার রয়েছে মানে প্লাজমা কনসেন্ট্রেশন 100 মিলিগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে 100 মিলিগ্রাম। তুমি 0.5 তুমি 100 মিলিগ্রাম পর্যন্ত আমি প্লাজমা কনসেন্ট্রেশন তুলেছি। এবার আমি চাইছি না লং টার্ম আমি যাতে পাই, তাহলে আমার কি করতে হবে? এটা ধরো 9 ঘন্টা পরে দেখা যাবে এই ড্রাগের কার্ভটা এইভাবে নিচের দিকে পড়ে যাবে। তখন আমার 9 ঘন্টার মাথায় আবার যদি আমি একটা বুস্টার ডোজ দিই তাহলে কি হবে? আবার কি কার্ভটা এখান থেকে শুরু হবে নাকি এটাই কন্টিনিউ চলবে? এটাই কন্টিনিউ চলবে। অর্থাৎ আমার কার্ভটা যে লেভেলে আছে সেই লেভেলে আমি দীর্ঘক্ষণ ধরে সেই স্টেডি স্টেট অ্যাচিভ করব। এর ফলে যে জিনিসটা হবে সেটা হলো আমি দীর্ঘক্ষণ ধরে ড্রাগের এফেক্ট পেতে থাকবো। ঠিক আছে। আচ্ছা,
এবার এই যে স্টেডি স্টেট অ্যাচিভ করা হয় কি দিয়ে? মেইনটেনেন্স ডোজ দিয়ে। মানে যে ডোজটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেওয়ার ফলে আমার ব্লাডে প্লাজমাতে ড্রাগের কনসেন্ট্রেশন একটা সঠিক জায়গাতে থাকে, মানে একটা নির্দিষ্ট সরল রেখায় থাকে। ঠিক আছে, আমি একবার প্রথমেই 100 mg ড্রাগ দিয়ে ড্রাগের কনসেন্ট্রেশন 100 mg তে তুলে দিলাম, তো আমি চাইছি সেটা 80 তে থাকুক। সময়ের পরে তো একসময় তো 80, একসময় তো 100 থেকে 90, 90 থেকে 95, 100 থেকে 95, 95 থেকে 90, 90 থেকে 85, 85 থেকে 80, 80 থেকে 75, এইভাবে তো নামতে নামতে ডাক্তার এক সময় আমার বডি থেকে পুরোটাই বেরিয়ে যাবে। যখনই ড্রাগটা ওই 95 এর কাছাকাছি চলে আসবে, তখন আমি আবার একটা মেইনটেনেন্স ডোজ দিলাম। তখন সে কি হলো, সে আবার ওই 195, 80 ওই জায়গাতেই সে থাকবে। এইটাকেই বলে মেইনটেনেন্স ডোজ, যাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিয়ে আমি স্টেডি স্টেট মেইনটেইন করি। এরপরে আসছে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। থেরাপিউটিক ড্রাগ মনিটরিং কি জিনিস? থেরাপিউটিক ড্রাগ মনিটরিং এমন কিছু না যে ধরো এমন একটা ড্রাগ তুমি খেলে যার সেফটি মার্জিন খুব কম, যে ড্রাগের সেফটি মার্জিন খুবই কম, মানে থেরাপিউটিক ইন্ডেক্স খুবই কম। ঠিক আছে, আচ্ছা থেরাপিউটিক ইন্ডেক্সের ডেফিনেশনটা বোধহয় আগের দিন বলেছিলাম, মানে হচ্ছে যে LD50। LD50 মনে আছে? LD50 কি জিনিস? কেউ বলো। বিলকিস বলো। LD50 আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আরে আনমিউট করো। হ্যাঁ, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, বিলকিস বলো LD50 কি জিনিস? মারিয়া বলো LD50 কি জিনিস? LD50 ED50। বলো। মমিতা বলো LD50 কি জিনিস? স্যার বুঝতে পারিনি। LD50 আগের দিন পড়েছো, বুঝতে পারোনি বললে হবে? LD50 ED50 আগের দিন পড়োনি, বলিনি আগের দিন? LD50 হলো যে কনসেন্ট্রেশনে ড্রাগের যে কনসেন্ট্রেশনে 50% অফ দা পপুলেশন মারা যায়, সেটাই হলো LD50। মানে হচ্ছে তুমি প্যারাসিটামল খাও, প্যারাসিটামল 500 মিলিগ্রাম তোমাকে তোমার জ্বর সারায়। এবার তুমি প্যারাসিটামলের ডোজ বাড়িয়ে গেলে 100টা লোককে একসঙ্গে প্যারাসিটামল খাইয়ে যাচ্ছ। খাওয়াতে ঠিক যে ডোজে গিয়ে পৌঁছলে ওই 100টা লোকের মধ্যে 50টা লোক মরে যাবে, সেই ডোজটা হচ্ছে প্যারাসিটামলের LD50। সেটা কত জানো? প্যারাসিটামলের ক্ষেত্রে 4 গ্রামের কাছাকাছি একটা ডোজ আছে ওটা। 4 গ্রামের থেকে একটু বেশি, 4.5 গ্রাম বা 5 গ্রাম মতন ডোজটা সম্ভবত। তো থেরাপিউটিক এবার মানে ED50 কি জিনিস? ED50 হলো তোমার যে পরিমাণ ড্রাগ দিলে 50% অফ দ্য পপুলেশন কিওর হয়ে যাবে, সুস্থ হয়ে উঠবে, তাকে বলে ED50। এবার এই ED50 আর LD50 এর মধ্যে একটা বড় পার্থক্য থাকা দরকার। মানে হচ্ছে প্যারাসিটামলের ED50 তাহলে মোটামুটি ধরতে পারি আমি 500 মিলিগ্রাম, আর LD50 ধরো 4 গ্রাম। মানে অর্থাৎ কোনো পেশেন্ট যদি একসঙ্গে দুটো প্যারাসিটামল খায়, সে 800 মিলিগ্রাম খাচ্ছে। LD50 থেকে অনেক দূরে, তার বডিতে প্যারাসিটামলের টক্সিসিটি হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু ফর এক্সাম্পল কোন ড্রাগের LD50 এবং ED50 যদি কাছাকাছি হয়,
তাকে আমরা কি বলি? ন্যারো থেরাপিউটিক উইন্ডো বা ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। যে ড্রাগের এই থেরাপিউটিক ইন্ডেক্স ভীষণই কম হয় বা কাছাকাছি হয় তাকে এই থেরাপিউটিক ড্রাগ মনিটরিং প্রয়োজন পড়ে। তো কি করা হয় এই থেরাপিউটিক ড্রাগ মনিটরিং এ? যখন পেশেন্টের মেডিসিন চলে সেই সময় পেশেন্টকে মাঝে মাঝে পেশেন্টের রক্ত নিয়ে তার প্লাজমাতে কত পরিমাণ ড্রাগ রয়েছে সেটা চেক করতে থাকা হয়। এটাই হলো থেরাপিউটিক ড্রাগ মনিটরিং। ঠিক আছে? কখন করা হবে ইন্ডিকেশন দিয়েছে দেখো। ড্রাগস উইথ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স লাইক লিথিয়াম, ডিগক্সিন, ফেনিটোয়েন, অ্যামিনোগ্লাইকোসাইড এটসেট্রা। পরেরটা বলছে ড্রাগ শোয়িং ওয়াইড ইন্টারভিজুয়াল ভ্যারিয়েশন। ইন্টারভিজুয়াল ভ্যারিয়েশন মানে কি? মানে হচ্ছে বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন রকম এফেক্ট দেখায়। উদাহরণ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বা টিএসএ। 3 নম্বর বলছে বিভিন্ন পেশেন্টের যদি টক্সিসিটির টেস্ট থাকে সেটাকে দেখার জন্য বা যাদের কিডনি ফেলিওর রয়েছে বা হেপাটিক ফেলিওর রয়েছে তাদের ক্ষেত্রে দেখা হয়। ঠিক আছে? নেক্সট আসছে ফিক্সড ডোজ কম্বিনেশন বা এফডিসি। এফডিসি কি জিনিস? তোমরা ফিক্সড ডোজ জানো কি জিনিস হয়? তো ফিক্সড ডোজ কম্বিনেশন ইউজ করা হয় কারণে যাতে মানে তারা সেই ড্রাগগুলো একটা সিঙ্গেল দিলে, ইন্ডিভিজুয়ালি দিলে তারা যে এফেক্টটা দেখায় সেই এফেক্টটার থেকে তাদেরকে যখন দুটো একসঙ্গে দেওয়া হয় তখন তারা বেশি ভালো কাজ করে। সহজ উদাহরণে বলি, ব্যথা হলে আমরা ট্যাবলেট খাই না, হাইফেনাক পি, তাতে কি থাকে? অ্যাসিক্লোফেনাক আর প্যারাসিটামল, তাই তো? এবার স্টাডি করে দেখা গেছে অ্যাসিক্লোফেনাক শুধু খেলে যদি তোমার ব্যথা কমানোর একটা নাম্বার দেওয়া হয়, সে তোমার হয়তো কমায় হচ্ছে, ফর এক্সাম্পল তার ব্যথা কমানোর সংখ্যাটা হচ্ছে 40, আর প্যারাসিটামল শুধু খেলে হয়তো দেখা যাবে সে ব্যথা কমায় হচ্ছে 20। তাহলে দুটোকে একসঙ্গে খেলে কত কমার কথা? 60 কমার কথা। কিন্তু বলছে যখন এই দুটোকে একসঙ্গে খাওয়া হয় তখন সেখানে 60 না কমে সেক্ষেত্রে 80 কমে। এই যে বেড়ে যাওয়াটাকে, এই দুটো ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগ ইউজ করে বেড়ে যাওয়াটাকে এটাকে বলা হয় সাইনার্জিস্টিক এফেক্ট। তো এটা একটা আমি উদাহরণ দিলাম। এছাড়াও যেমন দেখো পার্কিনসন একটা ড্রাগ ইউজ করা হয়, লেভোডোপা এন্ড কার্বিডোপা। মানে হচ্ছে পার্কিনসনে যেটা হয় সেটা হচ্ছে ডোপামিন, নিউরোট্রান্সমিটার ডোপামিন। সেই ডোপামিনের অভাব ঘটে। তো লেভোডোপা একটা পাথওয়ে দিয়ে ডোপামিন সিনথেসিস করে, কার্বিডোপা আরেকটা পাথওয়ে দিয়ে ডোপামিন সিনথেসিস করে। তো দুটোকে যদি আমি একসঙ্গে কম্বিনেশনে পার্কিনসনের মানে ইউজ করি তাহলে আমি অনেক বেশি বেটার রেজাল্ট পাবো। ঠিক আছে? এই হলো গিয়ে ফিক্সড ডোজ কম্বিনেশনের গল্প। আচ্ছা, মোটামুটি ফার্মাকোকাইনেটিক এইটুকুই। এবার ফার্মাকোডাইনামিকটা বলতে শুরু করব। তার আগে বলো কার কি বক্তব্য আছে। বলো কি বক্তব্য আছে।
যতটা বললাম তাতে কি সমস্যা বলো? যদি কোনো সমস্যা থাকে বলো। কোনো সমস্যা নেই তো? বাহ, কি ভালো ব্যাপার। স্যার ভিডিও গুলা পাঠান, পড়ি, তারপরে না বুঝতে পারলে বলবো। বেশ, তাই হোক। ফার্মাকোডিনামিক্স, কোথায় গেলি বাবা? কোথায় যে পালিয়ে যায়। দাঁড়া, আই পাইছি তারে। দু মিনিটে আসছে।
ওকে ওকে, তো তো এবার আমরা পড়তে করতে শুরু করব ফার্মাকোডাইনামিক্স। মারিয়া বলো ফার্মাকোডাইনামিক্স কি জিনিস? মারিয়া আনমিউট করো। আনমিউট করো। আমার কথা শোনা যাচ্ছে মমিতা? আমার কথা শোনা যাচ্ছে? কেউ একজন আনমিউট করে বলো। বিলকিস চ্যাটে লেখো তো ফার্মাকোডাইনামিক্স কি জিনিস। তুমি মুখে বলো আমায় ফার্মাকোডাইনামিক্স কি জিনিস। এটা একটা মেকানিজম অফ অ্যাকশন, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগস। আমি এত কঠিন ইংরেজি বুঝি না, বাংলাও বুঝি না, আমাকে সহজে বলো। ফার্মাকোকাইনেটিক্সটা কি বুঝি বলো তো আমাকে। ফার্মাকোকাইনেটিক্স কি? আনমিউট কর বিলকিস, বলো। স্যার এটা ইট মিনস মুভমেন্ট অফ ড্রাগ উইদিন দি বডি, মানে এটা স্যার ড্রাগটা মুভমেন্ট হয় আমাদের শরীরে। একদম। এবার এইভাবেই আমাকে বলো ফার্মাকোডাইনামিক্স তাহলে কি? স্যার ইট ডিলস উইথ মেকানিজম অফ অ্যাকশন, মানে এটা যে ড্রাগের। ঠিকই বলেছো তুমি। আরো সহজ করে তোমায় বলি, ড্রাগ যখন তুমি শরীর খাচ্ছ দুটো জিনিস হয়। প্রথমে হচ্ছে ড্রাগটা যে জন্য খাচ্ছ, ধরো তুমি তোমার মাথা বলছি পায়ে ব্যথার জন্য তুমি খাচ্ছ, তাহলে তুমি ড্রাগটা খাওয়ার পরে ড্রাগটাকে তোমার পা পর্যন্ত পৌঁছতে হবে, পৌঁছে সেখানে কাজ করার পরে বেরিয়ে যেতে হবে। এই যে কাজটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে বলে ফার্মাকোকাইনেটিক্স। আর ফার্মাকোডাইনামিক্স আলোচনা করে হচ্ছে পায়ে পৌঁছানোর পরে ওই ড্রাগটা কিভাবে কাজ তোমার ব্যথা কমানো পরিষ্কার। ওই জন্য বলে ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে হোয়াট আ বডি ডাজ টু দ্য ড্রাগ, আর ডাইনামিক্স কি বলে হোয়াট আ ড্রাগ ডাজ টু দ্য বডি, ড্রাগ শরীরে কি করে। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চল তো যেটা বললাম, ফার্মাকোডাইনামিক্স ইজ দ্য স্টাডি ডিলিং উইথ দ্য effects of drugs on the body, which includes actions of drug as well as their mechanism. মানে হচ্ছে যে ড্রাগটা কি অ্যাকশন শো করছে শুধু সেটাই নয়, কোন রাস্তা দিয়ে সেই অ্যাকশনটা শো করছে, কোন মেকানিজমের মাধ্যমে সেই অ্যাকশনটা শো করছে, সেটাও আমার ফার্মাকোডাইনামিক্সের মধ্যে পড়ে। পরিষ্কার? এবার কথা হলো যে একটা ড্রাগের মানে ড্রাগ কিভাবে কাজ করবে, কিভাবে অ্যাকশন দেখাবে, সেটার প্রিন্সিপাল মানে প্রথমে বোঝো একটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন দুভাবে হয়। একটা হয় হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড মেকানিজম, আর একটা হয় হচ্ছে নন রিসেপ্টর মেডিয়েটেড মেকানিজম। ঠিক আছে? এবার এই মেডিয়েটেড রিসেপ্টর মেকানিজম আমরা পরে পড়বো, নন রিসেপ্টর মেডিয়েটেড মেকানিজমটাও আমরা এখন দেখবো। তার আগে একটা জিনিস দেখো যে একটা ড্রাগ কোন প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে কাজ করে। তো রিসেপ্টর মেডিয়েটেড মেকানিজম এর আন্ডারে পড়ে যাচ্ছে, যেগুলো রিসেপ্টরের মাধ্যমে যে ড্রাগগুলো কাজ করে সেগুলো এর আন্ডারে পড়বে। যে ড্রাগগুলো রিসেপ্টরের আন্ডারে পড়ে না, নন রিসেপ্টরের আন্ডারে পড়ে, তারা আসবে এই তিনটে জায়গা। ঠিক আছে?
প্রথম পয়েন্ট হচ্ছে কি ফিজিক্যাল মেকানিজম। তার মধ্যে পড়ে গিয়ে অসমোটিক ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স মানে জানো কেউ স্যার হ্যাঁ বলো ঠিক বলছিলে তো। নেটটা সম্ভবত তুমি আমার কথা শুনতে পেলেই হবে, তোমার নেটটা একটু গন্ডগোল করছে সম্ভবত আজকে। তো অসমোটিক ডাইউরেটিক্স মানে হচ্ছে সেই গ্রুপের ড্রাগ যারা আমাদের বডিতে অসমোসিসের মাধ্যমে আমাদের হিউজ পরিমাণ ইউরিনেশন ঘটাতে সাহায্য করে। এবার অসমোসিসটা একটা ফিজিক্যাল মেকানিজম, ফিজিক্যাল পদ্ধতি, ঠিক আছে? অসমোসিসটা একটা ফিজিক্যাল পদ্ধতি। তো সেই ফিজিক্যাল পদ্ধতির মাধ্যমে ঘটায়। সে কি করে? অসমোসিস কি করে? যে অসমোটিক ডায়াবেটিক্স এর एग्जांपल হচ্ছে ম্যানিটল। ম্যানিটলের অসমোটিক পাওয়ার অনেক বেশি। সে কি করে? আমার শরীর থেকে জল টানতে শুরু করে। সে যখন আমার শরীর থেকে জল টেনে সে ইউরিনারি ব্লাডারের মাধ্যমে আমাদের ইউরিনের মাধ্যমে প্রচুর পরিমাণে জল বের করে দেয়, আমাদের প্রচুর পরিমাণে পেচ্ছাপ করায়। যখন এই পেচ্ছাপটা করায় তখন আমার ব্লাড প্রেশার আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। ম্যানিটল মেনলি ইউজ করা হয় পেশেন্ট উইথ হাই ব্লাড প্রেশার, এমার্জেন্সি ট্রিটমেন্ট হিসেবে ম্যানিটল ব্যবহার করা হয়। আরেকটা উদাহরণ শোনো, তোমরা অনেকে হয়তো শুনেছো যে পয়জনিং এ অ্যাক্টিভেটেড চারকোল খাওয়ানো হয়, ঠিক আছে? বা তোমরা অনেকে দেখেওছো যে বিভিন্ন টুথপেস্টে বলে না যে এই টুথপেস্ট আছে অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল কি করে? এর কাজ হচ্ছে অ্যাডজর্পশন করা। এর কাজ হচ্ছে অ্যাডজর্পশন করা। এ কি করে? বিভিন্ন টক্সিন, বিভিন্ন মাইক্রোবস, অর্গানিজমকে অ্যাবজর্ব করে। তোমরা কি অ্যাবজর্ব আর অ্যাবজর্বের পার্থক্য জানো? এনিওয়ান? অ্যাবজর্ব বানান হচ্ছে এ ডি দিয়ে শুরু হয়, অ্যাবজর্ব বানান হচ্ছে এ বি দিয়ে শুরু হয়। অ্যাবজর্ব আর অ্যাবজর্বের পার্থক্য কেউ জানো? নমিতা জানো? অ্যাবজর্ব মানে হচ্ছে ধরো এইটা একটা মলিকিউল। আমি যদি বলি এই মলিকিউলের অ্যাবজর্পশন প্রপার্টি আছে, অ্যাবজর্ব করার ক্ষমতা আছে, তাহলে এই এটা যদি একটা স্পঞ্জ ধরি, তাহলে এখানে যদি জল থাকে তাহলে সেই জলটা এইখান পর্যন্ত ঢুকবে, মানে গোটা স্পঞ্জের সব জায়গাতেই জলটা ঢুকবে, সব জায়গাতেই সে অ্যাবজর্ব করবে। এটাকে বলে অ্যাবজর্পশন প্রপার্টি। আর এটা যদি অ্যাডজর্পশন প্রপার্টি হয়, অ্যাডজর্পশনে শুধুমাত্র তার বাইরের লেয়ারে, মলিকিউল তার বাইরের লেয়ারেই শুধুমাত্র ওই লিকুইড হোক বা হোয়াটএভার দ্য থিং ইজ, তাকে এই বাইরের লেয়ারেই তোমার ধরবে বা অ্যাবজর্ব করবে। দিস ইজ অ্যাডজর্পশন, দিস ইজ অ্যাবজর্পশন। যাই হোক, এটা গেল ফিজিক্যাল মেকানিজম। দ্বিতীয় আসি কেমিক্যাল অ্যাকশনের কথা। কেমিক্যাল অ্যাকশন হচ্ছে অ্যান্টাসিড ইন দ্য সেন্স লিকুইড অ্যান্টাসিড বা চিউয়েবল অ্যান্টাসিড, ডাইজিন। এরা কিভাবে কাজ করে? এরা কিন্তু কোনো রিসেপ্টর কিছু করে না। তোমার অ্যাসিডিটি হয়েছে মানে তোমার পেটের পিএইচ কমে গেছে, তোমার পেটে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl অ্যাসিড তোমার পেটে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যার ফলে তোমার পেটের পিএইচ কমে গেছে। তো অ্যাসিডকে যদি পিএইচ যদি কমে গিয়ে থাকে তাহলে পিএইচ বাড়াবো কি করে? পিএইচ বাড়াতে গেলে কি দিতে হয়? অ্যাসিডকে কে কাটে? আরে বাবা, এক জায়গায় অ্যাসিড আছে, তাকে কে কাটবে? কি দেবো? বেসিক দেবো তো, ক্ষার দেবো তো। ক্ষার যদি দিতে হয়, সেই ক্ষারই হলো অ্যান্টাসিড। অ্যান্টাসিডে দেখবে যেগুলো থাকে সেগুলো সব বেসিক ড্রাগ বা ক্ষার। এই যখনই ক্ষার দেওয়া হয় তখন লবণ জল তৈরি হয়। তো সেটা হচ্ছে কেমিক্যাল অ্যাকশন। এছাড়া আর কি আছে?
স্টিমুলেশন। স্টিমুলেশনের মাধ্যমে কি হয়? ধরো একটা জিনিস তোমরা শুনবে, বাচ্চাদের ক্যাস্টর অয়েল খাওয়ায়। যে সমস্ত বাচ্চাদের খুব কনস্টিপেশন হয় তাদের ক্যাস্টর অয়েল খাওয়ায়। ক্যাস্টর অয়েল কি করে? গ্যাস্ট্রিক স্টিমুলেশন বাড়িয়ে দেয়। যখন গ্যাস্ট্রিক স্টিমুলেশন বাড়িয়ে দেয় তখন প্রচুর পরিমাণে জল এসে গ্যাস্ট্রিক লাইনে, মানে আমাদের যে কি বলে বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র যেগুলো রয়েছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সেখানে প্রচুর পরিমাণে জল এসে জমা হতে থাকে। সেই জলগুলো স্টুলটাকে সফট করে দিয়ে বাচ্চাকে পায়খানা করিয়ে দেয়। এই হলো গিয়ে স্টিমুলেশন। ইনহিবিশন অফ এনজাইমস, ইনহিবিশন অফ এনজাইমসও রয়েছে। এনজাইমেটিক যে চ্যানেলগুলো রয়েছে সেখানে ইনহিবিশন করে বা সেটাকে এক্সাইটেশন করে। আর রয়েছে রিসেপ্টর। এছাড়াও একটা ব্রড ক্লাসিফিকেশন করা হয় ড্রাগের অ্যাকশনকে। তাকে একটা বলা হয় সাইটোটক্সিক অ্যাকশন, মানে যেখানে ড্রাগ বিভিন্ন মাইক্রোবিয়াল অর্গানিজম বা সেলে, সাইটোটক্সিক মানে সাইটোকসের অর্থ হচ্ছে সেল, টক্সিক মানে হচ্ছে বিষ, মানে সেলের জন্য বিষাক্ত এমন কিছু। এটা কোন সেল? যে সমস্ত হচ্ছে ফরেন সেল বা মাইক্রো অর্গানিজম। ইরিটেটের কথা বলেছিলাম। ইরিটেট হচ্ছে বিটার্স, মানে তুমি যদি কোনো তেতো খাও সঙ্গে সঙ্গে তোমার মুখে জল আসে, বা ঝাল খেলে মুখে জল আসে, ইরিটেট করে। ডিপ্রেশন মানে হচ্ছে আমাদের নিউরাল সাইকেলকে, নিউরোলজিক্যাল সিস্টেমকে ডিপ্রেস করে দেয়। রিপ্লেসমেন্ট মানে হচ্ছে ইনসুলিন তো তোমার শরীরে এমনি রয়েছে, তোমার শরীরে তো এমনি ইনসুলিন হরমোনটি রয়েছে। তা সত্ত্বেও যখন তোমার সেই ইনসুলিনের অভাব তোমার শরীরে ঘটবে তখন তোমায় ইনসুলিন বাইরে থেকে দিতে হবে। তো এখানে তুমি নতুন কোনো ড্রাগ দিচ্ছ না, তুমি জাস্ট রিপ্লেস করছো। এছাড়া স্টিমুলেশন, অ্যাড্রেনালিন যেভাবে স্টিমুলেট করে, ঠিক আছে। এবার ফিজিক্যাল ও কেমিক্যাল প্রপার্টির এক্সাম্পল দেখাচ্ছে এখানে। প্রথম এক্সাম্পল কি? বাল্ক লাক্সেটিভ, যার মধ্যে বলা হচ্ছে ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসি তোমরা সবাই খেয়ে থাকবে কখনো না কখনো। ইসবগুলের ভুসি কি করে? ইসবগুলের ভুসি যেটা করে, ইসবগুলের ভুসি খাওয়ার পরে ইসবগুলের ভুসি প্রচুর পরিমাণে জল টানে, ঠিক আছে। কখনো দেখবে ভুসিকে ভিজিয়ে রাখলে ভুসি ফুলে ফেপে অনেকটা হয়ে যায়। তো সেই ইসবগুলের ভুসি যখন খাওয়া হয় সে কি করে? জল টেনে ফুলে ফেপে নিজে বড় হয়ে যায়। বড় হয়ে গিয়ে সে ফিজিক্যাল মাস বাড়িয়ে ফেলে, নিজেকে অনেকটা বড় করে ফেললে কি হয়? তখন তোমার মলদ্বারে চাপ পড়লে তোমার পায়খানা হয়। দিস ইজ কল্ড বাল্ক ল্যাক্সেটিভ। নেক্সট ডেমেথিকন, পেট্রোলিয়াম জেলি। এরা কি করে? ডাইমেথিকন কি করে? ডাইমেথিকন হচ্ছে একটা হচ্ছে অ্যান্টি কি বলে এটাকে? এমালসেন্টি বলে না, এমালসেন না, দাঁড়াও, অ্যান্টিফ্লাটুলেন্স, রাইট, অ্যান্টিফ্লাটুলেন্স। মানে সিমেথিকন ডাইমেথিকনের কথা বলেছে। এদের কাজ হচ্ছে এই অ্যাডজর্পশনে কাজ করে। এরা কি করে? ধরো তোমার প্রচুর অ্যাসিড করেছে, অ্যাসিড করলে অ্যাসিডের সঙ্গে সঙ্গে যেটা জিনিস হয় সেটা হচ্ছে তোমার পেটে গ্যাস ফর্ম হবে, রাইট। তো তোমার পেটে যখন গ্যাস ফর্ম হয়েছে সেই গ্যাসকে বেরোবে কি করে? অ্যান্টাসিড না হয় তোমার পেটের পিএইচ বাড়িয়ে দিল, তোমার অ্যাসিডিটি কমিয়ে দিল। ডিমেথিকন বা সিমেথিকন গুলো এরা কি করে? যখন আমাদের পেটে অ্যাসিড ফর্ম হয় না, গ্যাস ফর্ম হয় না, সেই গ্যাসগুলো ছোট ছোট বাবল হয়ে থাকে, ঠিক আছে। এই ছোট ছোট বাবল হয়ে থাকে। ডিমেথিকন এবং সিমেথিকন কি করে? সিম্পলি এদের ফিজিক্যাল ফর্মটা চেঞ্জ করে দেয়। এদের ফিজিক্যালে যে সারফেস টেনশন আছে, কোনো সময় সারফেস টেনশন বলেছে উচ্চ মাধ্যমিকে, সারফেস টেনশন কমিয়ে দিলে এগুলো একটা সঙ্গে আরেকটা লেগে গিয়ে একটা বড় বাবল তৈরি করে। যখন সেই ফিজিক্যাল ফর্মটা বেড়ে গেল সঙ্গে সঙ্গে সেই বড় বাবলের যে গ্যাসটা সেটা তখন আমাদের পেট থেকে বেরিয়ে যায়। অ্যাক্টিভেটেড চারকোলের কথা আমরা অলরেডি বলেছি, ম্যানিডলের কথা বলেছি, রেডিও আইসোটোপ ইউজ করা হয়, আয়োডিন 131,
রেডিও আইসোটোপ, রেডিও অ্যাক্টিভিটি রয়েছে বলে ইউজ করা হয়। অ্যান্টাসিড ইউজ করা হয় গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরাইডকে নিউট্রালাইজ করার জন্য। ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন এ কাজ করে হচ্ছে অক্সিডাইজিং প্রপার্টি। অক্সিডাইজিং প্রপার্টি কার অক্সিডাইজ করে, কাকে অক্সিডাইজ করে? মাইক্রো অর্গানিজমকে। এরপরে আসছে চিলেটিং এজেন্ট ইডিটিএ, ডাইমের ক্যাপ্রন। এ কাকে চিলেট করে দেয়? ইডিটিএ তোমরা দেখবে যত রকম রক্ত পরীক্ষা করার সময় যে বিভিন্ন ভায়ালে রক্ত নেয় ল্যাবটেকরা, সেই রক্ত পরীক্ষা করার সময় যে ভায়ালে নেয় তার মধ্যে এক ধরনের ভায়ালে ইডিটিএ থাকে। সে কি করে? সেই রক্ত থেকে তোমার হেভি মেটালকে চিলেশন করিয়ে দিয়ে রক্ত সঞ্চনে বাধা দেয়। ঠিক আছে। কোলেস্টাইরামাইন এ কি করে? তোমার বাইল অ্যাসিড এবং কোলেস্টাইরামাইন কি করে? বাইল অ্যাসিড এবং কোলেস্টেরলের যে মিশ্রণটা হয় সেই মিশ্রণটা হতে দেয় না, ফলে আমাদের বডিতে কোলেস্টেরলের অ্যাবজর্পশন কমে যায়। মেসনার কথা বলা হয়েছে। মেসনা কি করে? তোমার সাইক্লোফসফামাইড পয়জনিং এ কাজে লাগে। তো এই যে মেজরিটি অফ ড্রাগ মলিকিউল গুলো রয়েছে, এগুলো ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিতে কাজ করা ছাড়া বাকি যে একটা হিউজ মেজর ড্রাগ রয়েছে তারা মেনলি 4টে ক্যাটাগরিতে কাজ করে। তারা মেনলি 4টে ক্যাটাগরিতে কাজ করে। এক হলো এনজাইম, 2 হলো আয়ন চ্যানেল, 3 হলো কোন একটা ট্রান্সপোর্টার, 4 হলো রিসেপ্টর। এই 4টে ক্যাটাগরির মাধ্যমে তারা কাজ করে। এবার দেখি কেমন দেখতে 4টা। যদি কোনো এনজাইম হয়, এনজাইমের আমরা ছোটবেলায় পড়েছি এনজাইমের কি থাকে? এনজাইম একটি অনুঘটকের কাজ করে, তাই তো? সাবস্ট্রেট এসে ওতে বসে, এনজাইমেটিক রিঅ্যাকশন হয়, কোনো একটি প্রোডাক্ট তৈরি হয়। এটা আমার বডিতে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। এবার ধরো আমি কোনো একটা বডির কোনো একটা নির্দিষ্ট এনজাইমেটিক রিঅ্যাকশনকে চাইছি না, আমি চাই ওখানে কোনো এনজাইমেটিক রিঅ্যাকশন না হোক, তখন আমি কি করব? একটা ইনহিবিটর দেব। এবার এই যে ইনহিবিটর দিলাম, এই ইনহিবিটর কম্পিটিটিভ ইনহিবিটর হতে পারে, আবার নন কম্পিটিটিভ ইনহিবিটর হতে পারে। কম্পিটিটিভ ইনহিবিটর আর আনকম্পিটিটিভ ইনহিবিটর কি জিনিস মৌমিতা? স্যার ওখানে যে সেট হয়ে যায় প্রোডাক্টটা যেভাবে, সেটা কম্পিটিটিভ। আর যেটা এনজাইম গিয়ে তার সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। বুঝলাম না, বলো লাস্ট কথাটা বুঝলাম না। কম্পিটিটিভ ইনহিবিটর এনজাইমের সাথে গিয়ে নিজে সেম ভাবে প্রোডাক্ট করে নিজেকে, সেটা কম্পিটিটিভ। আর ইনকম্পিটিটিভ যেটা এনজাইম নিজেকে তার মতো করে করে, সেটা ইনকম্পিটিটিভ। কথাটা হচ্ছে নন কম্পিটিটিভ। বলে দিচ্ছি না, ভুল বলে একটু ভুল আছে। দেখো প্রতিটা এনজাইমের একটা সাবস্ট্রেট রিজিয়ন থাকে। এই এনজাইমের যেমন এটা হচ্ছে তার সাবস্ট্রেট রিজিয়ন, মানে এখানে ঘর কাটা আছে সাবস্ট্রেটের জন্য। সাবস্ট্রেটের এই যে তোমার খাঁজটা, এই খাঁজ ছাড়া অন্য কেউ এখানে বসতে পারবে না। এবার সাবস্ট্রেটের এই ঘরে এসে বসার একটা মানে টান রয়েছে, টান। এবার ধরো আমি যদি এমন একটা মলিকিউল দিই যার এই ঘরে এসে বসার টান সাবস্ট্রেটের থেকে বেশি, এই টানটাকে ইংরেজিতে কি বলে? অ্যাফিনিটি। এই একটা মলিকিউলের যদি সাবস্ট্রেটের থেকে বেশি বসার টান থাকে, তাহলে সে সাবস্ট্রেটকে হারিয়ে দিয়ে নিজে আগে এখানে বসে যাবে। এই যে কম্পিটিশন করলো সাবস্ট্রেটের সঙ্গে, দিস ইনহিবিশন ইজ কল্ড কম্পিটিটিভ ইনহিবিশন। নন কম্পিটিটিভ ইনহিবিশন এসব হয় না। নন কম্পিটিটিভ ইনহিবিশনে একটা অ্যালোস্টেরিক সাইট থাকে, সে সেখানে গিয়ে বসে।
সেখানে গিয়ে বসে ও এই ঘরটাকে এইরূপ বদলে দেবে, ঠিক আছে, যাতে যাতে সাবস্টেশন নিয়ে বসতেই না পারে। এবার এটা করে কি হবে? আমার আমার উদ্দেশ্য কি? কোনো কোনো প্রোডাক্ট, নো প্রোডাক্ট বা নন ফাংশনাল প্রোডাক্ট তৈরি করা, ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর কি বলেছিলাম? ট্রান্সমেমব্রেন আয়ন চ্যানেল। এই হলো আমার ফসফোলিপিড বাইলেয়ার। এই লেয়ারে বিভিন্ন আয়নের চ্যানেল রয়েছে, সোডিয়াম চ্যানেল রয়েছে, পটাশিয়াম চ্যানেল রয়েছে, বিভিন্ন আয়ন চ্যানেল রয়েছে, তার মাধ্যমে বিভিন্ন আয়ন পাস করছে। এবার ধরো আমি কোন একটা আয়ন চ্যানেলকে ব্লক করতে চাই, তাহলে সিম্পলি একটা ব্লকার দিয়ে দেবো। সেই ব্লকার যদি চ্যানেলে বসে যায় তাহলে চ্যানেল ব্লক হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্টার। এবার মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্টার কিভাবে কাজ করে? এই ট্রান্সপোর্টার গুলো যে ফাংশনে কাজ করে তাকে বলে ফ্লিপ ফ্লপ ফাংশন। মানে হচ্ছে সেই স্কুলে করতাম না, বোতলকে উল্টে দিয়ে বোতলটাকে চেয়ারে বসাতাম। মানে এইভাবে ছিল। সাবস্ট্রেট যখনই লাগবে সে নিজেকে একদম 90 ডিগ্রি ঘুরিয়ে নিয়ে নিচের দিকে ঢুকে যাবে। সাবস্ট্রেটকে ইন্ট্রাসেলুলার, এটা হচ্ছে এক্সট্রাসেলুলার রিজিয়ন ECF, আর এটা হচ্ছে ICF, তাই তো? এগুলো জানো তো? কোনটা ECF, কোনটা ICF, ECF এ কোন আয়ন থাকে, ICF এ কোন আয়ন থাকে, এগুলো একটু দেখবে তোমরা, যদি না জানো জানবে। তো ইনহিবিটর কি করে? ইনহিবিটর এসে যখনই এখানে বসে যাবে তখন ট্রান্সপোর্টার আর এই সাবস্ট্রেটকে ক্যারি করতে পারবে না। এই গেল তিনটে চ্যানেলের গল্প। এরপরে আসে রিসেপ্টর। জানবে মেজরিটি অফ দ্য ড্রাগ, মেজরিটি মানে 80 to 85%, এমনকি 90% অফ দ্য ড্রাগ রিসেপ্টরের মাধ্যমেই কাজ করে। তাই আমরা যখন চ্যাপ্টার ফার্মাকোলজির বিভিন্ন সাবজেক্ট গুলো পড়বো দেখবে সবসময় ঘুরে ফিরে রিসেপ্টর আসবে। রিসেপ্টর কি করে? রিসেপ্টর এসব ওলট পালট আয়ন ফায়ন এসবে কাজ করে না। রিসেপ্টরের একটা জিনিস থাকে, এখানে যেমন সাবস্ট্রেট থাকে, রিসেপ্টর যেটা থাকে তাকে বলে অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট হলো এমন একটা কম্পাউন্ড যে রিসেপ্টরে বসলে রিসেপ্টর অ্যাক্টিভেট হয়, হয়ে রিসেপ্টর নির্দিষ্ট কোনো একটা কাজ করে। আর অ্যাগনিস্টের উল্টো হচ্ছে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট হলো এমন একটা কম্পাউন্ড যে এই তোমার কি বলে অ্যাগনিস্টের সঙ্গে কম্পিটিশন করে, এই একদম এনজাইমের মতো গল্প, কম্পিটিশন করে আগে এসে বসে যায় যে রিসেপ্টরটাকে ব্লক করে দেয়। এর নন কম্পিটিটিভ এনজাইম ইনহিবিশনের মতো এখানেও আছে নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। সে এসে রিসেপ্টরের অন্য একটা সাইটে বসে রিসেপ্টরের অ্যাগনিস্ট বসার সাইটটাকেই চেঞ্জ করে দেয়, ঠিক আছে? ফলে আলটিমেটলি রিসেপ্টর অ্যাকশন দেখাতে পারে না। আচ্ছা, সমস্ত বায়োলজিক্যাল রিঅ্যাকশনে, আমার বডিতে যত রকম বায়োলজিক্যাল রিঅ্যাকশন হয় সবেতে কোনো না কোনো এনজাইমের ভূমিকা রয়েছে। কোন না কোনো এনজাইমের ভূমিকা রয়েছে আমাদের বডিতে যত বায়োলজিক্যাল রিঅ্যাকশন হয়। তো ড্রাগ কি করে? ড্রাগ দিয়ে আমরা যেটা করার চেষ্টা করি সেই বায়োলজিক্যাল এনজাইমেটিক রিঅ্যাকশন গুলোকে আমরা হয় ত্বরান্বিত করতে চাই বা মন্দীভূত করতে চাই, অর্থাৎ হয় ইনক্রিজ করতে চাই, বাড়াতে চাই বা কমাতে চাই। তো গল্পটা কি রূপ? গল্পটা হলো এইরূপ। এই হচ্ছে তোমার রিঅ্যাকশন ভেলোসিটি, ঠিক আছে? এই হলো তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। প্রথম হচ্ছে যে Vmax মানে হচ্ছে ঠিক যত দূর পর্যন্ত একটা এনজাইমেটিক রিঅ্যাকশন যেতে পারে সেটা হলো Vmax, ঠিক আছে?
যতদূর পর্যন্ত একটা এনজাইমেটিক রিয়াকশন যেতে পারে সেটাই হলো ভিম্যাক্স। এরপরে আসছে কে হাফ ভিম্যাক্স, মানে তার হাফ। এবার এইখানে একটা জিনিস দেখো, এনজাইম নরমালি এই রিয়াকশনে যায়, ঠিক আছে? তাহলে তার ভিম্যাক্স কত? নরমাল ভিম্যাক্স হচ্ছে এটা। এবার আমি একটা ড্রাগ দিয়ে এনজাইমটাকে স্টিমুলেট করলাম, যখন সেটাকে স্টিমুলেট করলাম সে যাবে এত দূর পর্যন্ত। তার হাফ ভিম্যাক্স কোথায়? এখানে। আবার যখন তাকে আমি তোমার কি বলে ইনহিবিট করলাম, ইনহিবিট করলে সে নরমাল পর্যন্ত আর যেতে পারছে না। এই হলো ভিম্যাক্স এর গল্প। ভিম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এনি এনজাইমেটিক রিঅ্যাকশন। বোঝা গেল কথাটা? স্যার আরেকবার বলুন। মানে হচ্ছে এটা একটা নরমাল এনজাইম কাজ করছিল, ঠিক আছে? এখানে বিভিন্ন জিনিসের প্রভাব দেখিয়েছে। যখন নরমাল এনজাইমটা কাজ করছিল তখন এনজাইমের রিঅ্যাকশন গতি, এনজাইমের কাজ করার গতি যতদূর পর্যন্ত যায় তাকে বলে ভিম্যাক্স। আর তাকে যখন স্টিমুলেট করা হয় সে এতদূর পর্যন্ত যায়। তাকে যখন ইনডিউস করা হয়, মানে তাকে যখন তার কি বলে রিঅ্যাকশনটাকে বৃদ্ধি দেওয়া হয়, তখন সে এতদূর পর্যন্ত যায়। আবার যখন তাকে ইনহিবিট করা হয় তখন সে এতদূর পর্যন্ত যায়, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস দেখো, এনজাইমেটিক রিঅ্যাকশনে কেএম বলে একটা কথা হয়। কেএম, এই কেএম কি জানো? এই কেএমটাকে বলে হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। মাইকেলিস মেন্টেন ইকুয়েশন বা মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স। এই মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স সবসময় হবে 50% অফ দ্য ভিম্যাক্স। সবসময় হবে 50% অফ দ্য ভিম্যাক্স। মানে যে মানে মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স বা মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট হচ্ছে ভিম্যাক্স যখন 50% থাকে সেই সময় সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যতটা থাকবে সেটাই হলো সেই রিঅ্যাকশনের কেএম। আবার বলছি, ভিম্যাক্স যখন 50% বা হাফ ভিম্যাক্স যখন থাকবে কোন রিঅ্যাকশনের, সেই রিঅ্যাকশনের হাফ ভিম্যাক্স থাকার সময় রিঅ্যাকশনে যে পরিমাণ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন থাকবে তাকেই বলা হবে মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স। উদাহরণ দিয়ে দেখাই। ধরো এটা হলো নরমাল এনজাইমের রিঅ্যাকশন। এর ভিম্যাক্স কোথায়? এখানে। এর হাফ ভিম্যাক্স কোথায়? এখানে। তাহলে এর কেএম কত হবে? লাইন টেনে নিয়ে যাও, এই হলো এর হাফ ভিম্যাক্স। এই হাফ ভিম্যাক্স এর সময় তার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত ছিল সেটা হলো তার কেএম। বোঝা গেল না যায়নি? এখানে কিছু উদাহরণ রয়েছে বিভিন্ন ড্রাগের যারা কাজ করে বিভিন্ন এনজাইমের উপরে, যাদের আমরা বিভিন্ন সময় পড়ব। যেমন ডোপা ডি কার্বক্সিলেজ। একটু আগে আমরা পার্কিনসনের কথা বলছিলাম না, পার্কিনসনের মেইনলি আমাদের যে নিউরোট্রান্সমিটার আছে যার নাম ডোপামিন, তার অভাব ঘটে। নিউরোট্রান্সমিটার ডোপামিনের অভাব ঘটে পার্কিনসনে। তো সেই নিউরোট্রান্সমিটারের অভাব পূরণ করে কে? তার এমনি আমার বডিতে ডোপামিন রয়েছে, তার অভাব পূরণ করে হচ্ছে লেভোডোপা। এবার আমি যদি কোনো কারণে সেই ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমকে ব্লক করতে চাই তাহলে আমার ব্লকার রয়েছে কার্বিডোপা।
তাহলে এবার কি বোঝা যাচ্ছে ওই ফিক্সড ডোজ কম্বিনেশনটা কেন ব্যবহার করা? কারণ লেভোডোপা যেন ব্রেকডাউন ডোপা ডিকার্বক্সিলেসের মাধ্যমে ব্রেকডাউন হয়ে না যায়, সেই কারণে কার্বিডোপা দেওয়া হয়। বোঝা গেল? আরেকবার মুদ্রা কথা হচ্ছে, এটা এত বিস্তারিত এই জায়গাটা এখন বলছি না, শুধু এইটুকু বোঝো, ডোপা ডিকার্বক্সিলেস এই এনজাইমটা ডোপামিনকে ভেঙে দেয়। এবার আমি বাইরে থেকে ডোপামিন হিসেবে কাকে দিই? লেভোডোপাকে। ঠিক আছে, এবার লেভোডোপা ভেতরে গেলে তো ডোপা ডিকার্বক্সিলেস তাকে ভেঙে দেবে। তাই লেভোডোপা যেন দীর্ঘক্ষণ ডোপামিন দিতে পারে বা ডোপামিনের ফাংশন যেন দীর্ঘক্ষণ থাকে, তার জন্য আমরা একটা সঙ্গে ফিক্সড ডোজ কম্বিনেশন করে পাঠাই, তার নাম হলো কার্বিডোপা। ক্লিয়ার? এইভাবে সবার কিছু না কিছু এনজাইমেটিক ফাংশন রয়েছে। কম্পিটিটিভ ইনহিবিটরের কথা বলেছিলাম, কম্পিটিটিভ ইনহিবিটরের কথা মোদ্দা কথা এত ডিটেলসে তোমরা দেখবে পরে, যেটা বলেছি সেটাই সেম। সাবস্ট্রেট এখানে এসে এনজাইমে বাইন্ড করে প্রোডাক্ট তৈরি করে, সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স বানিয়ে প্রোডাক্ট তৈরি করে, তাই তো? এই প্রোডাক্ট তৈরির রাস্তাতে যদি কোনো কম্পিটিটিভ ইনহিবিটর আসে, তাহলে সেই ইনহিবিটর এই সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিশন করে 100 মিটার দৌড়ে তোমরা যেমন দৌড়ানোর কম্পিটিশন করে এক বন্ধুর সঙ্গে, সেইভাবে এ কম্পিটিশন করে সাবস্ট্রেটের আগে গিয়ে এনজাইমের এই ঘরে বসে যায়। বসে সে কি করে? এই প্রোডাক্ট তৈরি করতে দেয় না বা নন ফাংশনাল প্রোডাক্ট তৈরি করে। ঠিক আছে, এখানে একটা লাইন লেখা আছে, এই যে অর্গানোফসফেট আর ইরিভার্সিবল কম্পিটিটিভ ইনহিবিটর। অর্গানোফসফেট কাকে বলে জানো? এই যত রকম জমিতে দেওয়ার বীজ দেওয়া হয় না জমিতে, তারা হচ্ছে অর্গানোফসফেট। বা পোকামাকড় মারার যে বীজগুলো হয়, তারা হলো অর্গানোফসফেট। তো সেই সমস্ত বিশ্বের মানুষের মৃত্যু হয় এই কারণে, কারণ যখন সেই অর্গানোফসফেট কোনো একটা এনজাইমেটিক রিসেপ্টরকে ব্লক করার ফলে যে জিনিসটা হয় সেটা হলো তারা এই প্রোডাক্টটা তৈরি করতে পারে না। এবার তারপরে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়িয়েও সেই ইনহিবিটরকে কনসেন্ট্রেশন সাইট থেকে সরিয়ে আনা যায় না। নন কম্পিটিটিভ ইনহিবিটরের কথা বলেছি যে এখানে একটা অ্যালোস্টোরিক সাইট থাকে। কি থাকে? অ্যালোস্টোরিক সাইট। কোথায় থাকে? এইখানে থাকে। সেই অ্যালোস্টোরিক সাইটে ইনহিবিটর বাইন্ড করে সাবস্ট্রেট ইনহিবিটর কম্পাউন্ডকে প্রোডাক্ট ফর্ম করতে দেয় না। ঠিক আছে, এই প্রোডাক্ট ফর্ম করতে দেয় না। কিন্তু এর সঙ্গে কোনো কম্পিটিশন করে না, সেই কারণে এর নাম হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটর। এখানে কিছু নন কম্পিটিটিভ ইনহিবিটরের উদাহরণ দেওয়া রয়েছে, যেগুলো তোমার যে কোন এনজাইমে তারা কাজ করে তাদের উদাহরণ দেওয়া রয়েছে। এই সমস্ত ড্রাগ গুলো যে নাম দেখছো, এই সব ড্রাগ গুলোকে আমরা আলাদা আলাদা করে পড়বো। নেক্সট আসছি আয়ন চ্যানেল। এবার আয়ন চ্যানেলের এখানে তো উদাহরণ গুলো রয়েছে। আমি একটা আয়ন চ্যানেলের ছবি আছে কিনা দেখি, দাঁড়াও। আয়ন চ্যানেলের ছবি
থাকলে বোঝাতে সুবিধা হয়েছে। আমি এইখানেই এঁকে দেখেন। আচ্ছা, আচ্ছা, এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ইন্টারসেলুলার ফ্লুইডের সম্পর্কে ধারণা আছে? সেলের মধ্যে কোন আয়নগুলি থাকে এবং সেলের বাইরে কোন আয়নগুলি থাকে এগুলো সম্পর্কে ধারণা রয়েছে? হ্যাঁ না স্যার ইন্টারসেলুলার ফ্লুইড, প্লাজমা, সিএসএফ। কি বলছিস? ফ্লুইড। আমি আমার কোশ্চেনটাকে ভালো করে তোরা বলছি। এটা একটা সেল, সেলের ভেতরে কিছু আয়ন থাকে, সেলের বাইরে কিছু আয়ন থাকে। আমি সেই আয়নগুলোর নাম জানতে চাইছি। বিলকিস বলো, মারিয়া বলো। স্যার ক্যালসিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল। আমি চ্যানেল জানতে চাইনি মা, আমি চ্যানেল জানতে চেয়েছি। আমি জানতে চেয়েছি কোথায় কোন আয়ন বেশি থাকে। স্যার আপনি বলে দেন। আমি বলে স্যার ইন্টারসেলুলারে সোডিয়াম ব্যাস আয়ন থাকে, Na+। কি ইন্টারসেলুলারে বল একবার বল। ইন্টারসেলুলার সোডিয়াম। সোডিয়াম। আচ্ছা, আচ্ছা, তারপরে এক্সট্রা সেলুলারে পটাশিয়াম। তুই জানিস তুই উল্টো বললি। ও সরি স্যার। ইন্ট্রাসেলুলারে সবথেকে বেশি যেটা থাকে সেটা হলো পটাশিয়াম, আর আর এক্সট্রা সেলুলারে সবথেকে বেশি যেটা থাকে সোডিয়াম। ক্লোরাইড Cl- আয়ন সবথেকে বেশি থাকে এক্সট্রা সেলুলারে, সবথেকে কম থাকে ইন্টারসেলুলারে। কেন কম থাকে সেটাও তোদেরকে আমি পড়াবো, ঠিক আছে? এবার কথা হলো যে এই আয়ন চ্যানেলগুলো যখন কোনো ড্রাগ এসে সেই আয়ন চ্যানেলগুলোকে অ্যাক্টিভেট করে বা ব্লক করে, সে ফর এক্সাম্পল এখানে একটা জিনিস দেখ, উদাহরণ দিয়েছে, উদাহরণটাই তোদের বোঝাই। কুইনিডিন একটা ড্রাগ যেটা হার্ট অ্যাটাকে, মায়োকার্ডিয়াল হার্ট অ্যাটাকে ইউজ করা হয়। সে কি করে বলছে মায়োকার্ডিয়াল Na+ আয়ন চ্যানেলকে ব্লক করে। Na+ আয়ন চ্যানেল কোথায় থাকে? হার্টে থাকে। তাকে ব্লক কেন করছে? ব্লক করার ফলে সোডিয়াম বাইরে থেকে ভেতরে ঢুকতে পারছে না। সোডিয়াম বাইরে থেকে যদি ভেতরে না ঢুকতে পারে তাহলে কি হবে? ভেতরে আমার ভেতরের ICF ডিপোলারাইজড হবে না, তাই তো? যখন এই জিনিসটা হবে না তখন আমার অ্যাকশন পোটেনশিয়াল থাকবে। এগুলো আমরা তখন ইউজ করি যখন কোন রকম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াল অ্যারিথমিয়া এই ধরনের সমস্যাগুলি যখন হয় তখন আমরা এই ধরনের ড্রাগ ইউজ করি। নিফেডিভিনের কথা বলেছি। নিফেডিভিন ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে, ঠিক আছে? তো এই ড্রাগ গুলো যখন এক্স্যাক্টলি শুধু ড্রাগ গুলো বলবো তখন তোদের আরো জায়গাগুলো বুঝতে সুবিধে হবে। এইটুকু বোঝ, আয়ন চ্যানেল, এই যে ECF আর ICF তোরা বললি না, এই ECF ICF এর মধ্যে যে আয়নের চলাচল একে মডিউলেট করে, নিয়ন্ত্রণ করে বা ব্লক করে। আবার বলছি, মডিউলেট করে, নিয়ন্ত্রণ মানে হচ্ছে মডিউলেট করা মানে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করে বা ব্লক করে, আটকে দেয়। এটা হচ্ছে আয়ন চ্যানেলের কাজ। ট্রান্সপোর্টারের কাজ কি? মেমব্রেনে যে ট্রান্সপোর্টারের ছবি দেখলাম একটু আগে, সেই ট্রান্সপোর্টার
ক্যারিয়ার মলিকিউল হিসেবে কাজ করে। আগের দিন বলছিলাম না, আজকেই বললাম না সকালে প্রথমের দিকে পড়ানোর সময়, যে ক্যারিয়ার মলিকিউলের কথা, ওই এক্সক্রিশনের সময়, যে ক্যারিয়ার মলিকিউল কিভাবে কাজ করে বুঝতে পারলি সেটা ক্যারিয়ার মলিকিউল কিভাবে কাজ করে। এই যে ক্যারিয়ার মলিকিউল গুলো এইভাবে কাজ করে, এই যে এইভাবে কাজ করে। সে কোনো একটা কিছুকে নিয়ে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পাড়ি দেয়। এই হলো ক্যারিয়ার মলিকিউলের কাজ। ঠিক আছে, তো এই ট্রান্সপোর্টার গুলো বিভিন্ন ড্রাগ মলিকিউলকে হয় এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে নিয়ে যায়, বা ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে নিয়ে যায়। ড্রাগ মলিকিউল কি করবে? ড্রাগ মলিকিউল এদেরকে হয় একই জিনিস মডিউলেট বা নিয়ন্ত্রণ করবে, বা ব্লক করবে, বা স্টিমুলেট করবে। স্টিমুলেটটাও আমি আয়ন চ্যানেল বলতে ভুলে গেছি। প্রচুর আয়ন চ্যানেল আছে যাদেরকে স্টিমুলেট করা হয়। ঠিক আছে, উদাহরণগুলো তোরা সবাই দেখবি। উদাহরণগুলো অনেকগুলো উদাহরণ তোরা বুঝতে পারবি না, সেগুলো আমায় বলবি, আমি সেগুলো বলবো। আমি এখন সবকটা উদাহরণ তোদেরকে বলছি না এই কারণেই, তার কারণ উদাহরণগুলো আমি যদি এখন বলতে থাকি আমাকে অনেক এক্সপ্লেন করতে হবে। তোরা নিজেরা দেখে যে উদাহরণগুলো তোরা নিজেরা বুঝতে পারবি না সেখানে বলবি। এবং বুঝতে পারছিস না মানে এই নয় যে তোরা এই যারা বুঝতে পারবি যখন আমি ওই চ্যাপ্টারটা পড়বো। কারণ এখানে সমস্ত বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন ট্র্যাককে অ্যাজ আ এক্সাম্পল হিসেবে দেওয়া আছে না, তাও তোরা পড়িস। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে সেই জায়গাটা বলবি। আচ্ছা, এরপরে রয়েছে ব্রেক নিয়ে লাভ নেই, আর দুটো জিনিস বলে দিই, বলেই যা ডাইরেক্ট ব্রেক নেব। সেটা হলো যে ডোজ রেসপন্স কার্ভ। ড্রাগ ডোজ রেসপন্স কার্ভ মানে কি এই জায়গাটা বল। যে আমি যখন একটা কম্পারিজন করব এ বি সি, এ বি সি তিনটে ড্রাগই ক্লেম করে যে তারা ব্যথা কমায়। তিনটে ড্রাগই ক্লেম করে ব্যথা কমায়, ভালো করে বুঝবি। তিনটে ড্রাগই ক্লেম করে তারা ব্যথা কমায়। এবার আমি যদি কম্পেয়ার করতে চাই যে এই ড্রাগ গুলো কে কেমন ব্যথা কমায়, তাহলে আমাকে ডিআরসির সাহায্য নিতে হবে, বা ড্রাগ রেসপন্স কার্ভের হেল্প নিতে হবে। ঠিক আছে, ড্রাগ রেসপন্স কার্ভ কি করে? ড্রাগ রেসপন্স কার্ভ ধর সে ফর এক্সাম্পল এই ড্রাগেতে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ড্রাগে খুব কম কনসেন্ট্রেশনে হাই রেসপন্স দেখায়। আবার বলছি, ড্রাগে খুব কম কনসেন্ট্রেশনে হাই রেসপন্স দেখায়, তাই তো? ড্রাগ বি রেসপন্স দেখাতে কনসেন্ট্রেশন বেশি লাগে এবং সে ড্রাগের মতন রেসপন্স দেখাতে পারে না। ড্রাগ সি সবথেকে বেশি কনসেন্ট্রেশন লাগে রেসপন্স, সাধারণ রেসপন্সটাই দেখাতে, কিন্তু এর এফিকেসি বা রেসপন্স ড্রাগের সমান। দেখ সেই কথাটাই বলেছে। কি বলেছে? In the graph on the left, drug A has greater biological activity per dosing unit. Per dosing unit মানে খুব কম ডোজে অনেক বেশি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখায়। সেই কারণে ইট ইজ মোর পোটেন্ট। পোটেন্ট কথাটার মানে হচ্ছে যদি কোনো কম্পাউন্ড যত কম পরিমাণ ব্যবহার করে হায়ার এফিকাসি দেখা যায়, তাহলে সেই কম্পাউন্ডকে আমরা বলবো পোটেন্ট কম্পাউন্ড। ড্রাগ বি এন্ড সি, ড্রাগ এ এন্ড সি হ্যাভ ইকুয়াল এফিকাসি। ড্রাগ এ এবং ড্রাগ সি এর এফিকাসি সমান।
and drug B is more potent than drug C. Drug B কিন্তু drug C এর থেকে বেশি potent, কারণ drug B drug C এর অনেক আগে রেসপন্স দেখাতে পেরেছে, কিন্তু বার এর ম্যাক্সিমাম এফিকেসি drug C এর থেকে কম। এই জায়গাটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ না বল। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আসছে রিসেপ্টর বেসড মেকানিজম। রিসেপ্টর বেসড মেকানিজম ইজ আ হিউজ থিং। হিউজ মানে অনেকটা বড় বিষয়। আমি তাও এবং তোদের রিসেপ্টর বেসড মেকানিজমে এতটা কিছু জানার দরকার নেই। ওদেরকে জাস্ট আমি ওপর করে জিনিসগুলো একটুখানি বলে দিচ্ছি, কারোর আগ্রহ থাকলে আরো একটু পড়তে পারিস। প্রথম কথা হচ্ছে রিসেপ্টর কি করে কাজ করে, আগে বোঝ। একটা ছবি দেখ, তাহলে বুঝতে পারবি রিসেপ্টর কি করে কাজ করে। এটা হচ্ছে রিসেপ্টরের ছবি। এই যে রিসেপ্টরটা দেখতে পাচ্ছি, রিসেপ্টরটার নাম হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। আরেকটা চলতি নাম আছে, সেটাকে বলা আছে সার্পেন্টাইন রিসেপ্টর। দুটো কারণে বলে সার্পেন্টাইন রিসেপ্টর, এই সাপের মতন এইরূপ বেঁকে থাকে বলে, এবং এর সাতখানা তোর থাকে বলে, স্ট্যান্ড থাকে বলে, 1 2 3 4 5 6 7। সেটা আমাদের কনসার্ন না। বিষয় হলো কি করে কাজ করে দেখ। এই রিসেপ্টর এইভাবে মেমব্রেনের গায়ে থাকে। রিসেপ্টরের যে বাইন্ডিং সাইটে একটা কম্পাউন্ড এসে বসলে রিসেপ্টরের কিছু এফেক্টর কম্পাউন্ড আছে, তারা নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস করে, সেলুলার চেঞ্জেস হয়, হয়ে ইন্ট্রাসেলুলার রেসপন্স দেখা যায়। এই হলো গিয়ে রিসেপ্টরের বেসিক ফান্ডা। এবার তোদেরকে আমি কয়েকটা ডেফিনেশন পড়াই। প্রথম কথা হচ্ছে অ্যাফিনিটি। অ্যাফিনিটি টার্মটা কি জন্য ইউজ করা হয়? অ্যাফিনিটি টার্মটা ইউজ করা হয় যে একটা ড্রাগের একটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার টান বা বাইন্ড করার ক্ষমতাকে অ্যাফিনিটি বলা হয়। একটা ড্রাগের একটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার টান বা বাইন্ড করার ক্ষমতাকে বলা হয় অ্যাফিনিটি। 2 নম্বর পয়েন্ট কি বলছে? ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি। ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি কি জিনিস? যে ড্রাগের রিসেপ্টরে বসার পরে যে সেলুলার বা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেখানোর ক্ষমতা রয়েছে, সেটা হলো তার ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি। যে ডেফিনেশনটা আমি বলার পরেও বুঝতে পারছিস না, আমাকে ইন্টারাপ্ট করে বল, আমি আরো সহজ করে বলার চেষ্টা করব। ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি হচ্ছে ড্রাগের সেই ক্ষমতা যেখানে ড্রাগ রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার পরে সেলুলার অর্থাৎ সেলের ভেতরে বা কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন প্রেজেন্ট করে, সেই অ্যাকশনটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি। অ্যাগনিস্ট কি? অ্যাগনিস্ট হচ্ছে সেই কম্পাউন্ড যে রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতে পারে বাইন্ডিং করে। কি বলছে? আ ড্রাগ দ্যাট ইজ কেপেবল অফ প্রোডিউসিং ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আফটার বাইন্ডিং টু দ্য রিসেপ্টর ইজ কল্ড অ্যাগনিস্ট। এবার এটা যে শুধু ড্রাগ কম্পাউন্ড তা নয়, ড্রাগ লিখেছে বটে, অ্যাগনিস্ট কিন্তু আমাদের বডিতে এমনি নরমালিও থাকে। আমাদের বডিতে নরমাল বায়োকেমিক্যাল যে মলিকিউল আছে, তাদের মধ্যেও অ্যাগনিস্ট থাকে। অ্যান্টাগনিস্ট কি? যে এই অ্যাগনিস্টকে, যে কম্পাউন্ড এই অ্যাগনিস্টকে রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিং করতে দেয় না, তাকে বলা হয় হচ্ছে অ্যান্টাগনিস্ট।
পার্সিয়াল অ্যাগনিস্ট কি জিনিস? পার্সিয়াল অ্যাগনিস্ট হচ্ছে যে কম্পাউন্ড বা যে ড্রাগ রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে অ্যাগনিস্ট থেকে কম এফেক্ট দেখায়। মানে এমন একটা কম্পাউন্ড দিলাম যেটা তোমার ইউজ করলে অ্যাগনিস্টের মতো ফাংশন হয়তো পাওয়া যাবে না, কিন্তু অ্যাগনিস্টের থেকে কম ফাংশন পাওয়া যাবে। এবার এতে লাভ কি হয়? এতে লাভ হয় হচ্ছে অ্যাগনিস্টের যে তোমার কি বলে ইফেক্ট বা অ্যাক্টিভিটি সেটা কমে যায়। পার্সিয়াল অ্যাগনিস্টটা বুঝলি কেউ? স্যার আরেকবার বলুন। বুঝলি না? যখন আমি বলে দিলাম তখন আমায় আটকালি না কেন? উদাহরণ দি বুঝতে পারবি। ওপোয়েডের অ্যাডিকশন হয় জানিস? ওপোয়েডের মরফিন বা ওপিয়ামের অ্যাডিকশন হয় জানিস? নেশা হয় জানিস? হ্যাঁ স্যার। ধর কোনো একটা লোক দীর্ঘদিন ধরে ওপোয়েডে আসক্ত হয়ে আছে, ওপোয়েড দিয়ে নেশা করে। এবার তাকে যদি আমি দুম করে একদিন তার ওপোয়েড খাওয়া বন্ধ করিয়ে দিই বা মরফিন খাওয়া বন্ধ করে দিই, তাহলে কি হবে? সে প্রচুর পরিমাণে উইথড্রয়াল সিমটম দেখাবে। উইথড্রয়াল সিমটম মানে তার হাত পা কাঁপা শুরু করবে, বমি হবে, অসুস্থ হয়ে পড়বে, প্রেসার ফল করবে, প্রচুর ধরনের উইথড্রয়াল সিমটম দেখাবে। যে জিনিস তোরা দেখতে পাবি যারা গাঁজা খায়, যারা দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াস মদ খায়, বা যারা চেন স্মোকার, এমনকি যারা ধূমপান করে, তারা যখন ওই ধূমপান বন্ধ করে দেয় বা মদ্যপান বন্ধ করে দেয় বা গাঁজা খাওয়া বন্ধ করে দেয়, তাদের অস্বস্তি হতে থাকে, সারা শরীর ঘেমে যাচ্ছে, ফিজিক্যাল প্রবলেম হতে শুরু করে। তো এই জায়গাগুলোকে ট্রিটমেন্ট করার জন্য, সে ওপিওয়েডের কথা ফিরে আসি, ওপিওয়েডের ট্রিটমেন্টে একটা ড্রাগ ইউজ করা হয়, তার নাম হচ্ছে বুপ্রেনরফিন। এবার বুপ্রেনরফিন কি করে? সে বুপ্রেনরফিন খেলে সে ওপিওয়েডের মতনই অ্যাকশন দেখায়, কিন্তু ওপিওয়েডের মতো অত কঠিন মানে কি বলে বেশি অ্যাকশন দেখায় না, ও একটু কম অ্যাকশন দেখায়। কিন্তু ও কি করে? কম্পিটিটিভলি ওপিওয়েডের আগে গিয়ে ওপিওয়েড রিসেপ্টর ব্লক করে বসে থাকে। মানে পার্সিয়াল অ্যাগনিস্ট এমন একটা অ্যাগনিস্ট যে কম্পিটিটিভলি অ্যাগনিস্টকে রেসে হারিয়ে নিজে গিয়ে রিসেপ্টরে বসে পড়ে অ্যাগনিস্ট থেকে কম ফাংশন দেখায়। বোঝা গেল? হ্যাঁ স্যার। ইনভার্স অ্যাগনিস্ট কি করে? এর রিসেপ্টরের প্রতি সম্পূর্ণ তোর রয়েছে, ফুল অ্যাফিনিটি রয়েছে, টান রয়েছে, কিন্তু এর রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে অ্যাগনিস্ট যে ফাংশন দেখাতো তার ঠিক উল্টো ফাংশন দেখায়। মানে বেনজোডাইজেপিন যদি ঘুম পাড়ায়, বিটা কার্বোলাইনসের সঙ্গে দিলে বিটা কার্বোলাইন তোকে জাগিয়ে রাখবে। রিসেপ্টরের চারটে ফ্যামিলি। প্রথম ফ্যামিলির নাম হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর। এখানেই বলে দিই, আয়ন চ্যানেল রিসেপ্টর মানে পরিষ্কার বুঝতে পারছিস? এই যে দেখ, এই হলো গিয়ে আয়ন চ্যানেল রিসেপ্টর। আয়ন চ্যানেল রিসেপ্টর মানে আয়ন চ্যানেলের মতনই দেখতে, কিন্তু এর একটা রিসেপ্টর কাঠামো রয়েছে, তাই এর নাম হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর। এর একটা অ্যাগন লাইগ্যান্ড, আচ্ছা এই অ্যাগনিস্টকে বা এই অ্যান্টাগনিস্ট যেই এখানে বাইন্ড করে তাকে বলে লাইগ্যান্ড। কি বলে? লাইগ্যান্ড। এই লাইগ্যান্ড বাইন্ডিং সাইটে একটা কিছু এসে বাইন্ড করার পরে আয়ন চ্যানেলটা খুলে যায়, খুলে গেলে হয় আয়ন ভেতরে যায়, নয়তো আয়ন বাইরে যায়। এই হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর। জি প্রোটিন কাপল রিসেপ্টরের কথা বললাম। জি প্রোটিন কাপল রিসেপ্টর হচ্ছে এটা, যেখানে রিসেপ্টরের সঙ্গে
তিনটে সাব প্রোটিন অ্যাড হয়ে থাকে। সেখানে সেখানে কি হয়, অ্যাগনিস্ট এখানে এসে বাইন্ডিং করলে সে এখানে ভেতরে ফাংশনিং দেখায়। এনজাইম লিঙ্ক রিসেপ্টরে কি হয়, এনজাইম লিঙ্ক রিসেপ্টরে বাইন্ডিং হলে, রিসেপ্টরের বাইন্ডিং হলে ভেতরে একটা এনজাইমেটিক রিঅ্যাকশন হয়। আর রিসেপ্টর লিঙ্ক টু জিনস ট্রান্সক্রিপশন, এই 4 নম্বর রিসেপ্টরটাকে অন্য একটা কথায় বলে নিউক্লিয়ার রিসেপ্টর। এই রিসেপ্টরটা কোথায় কাজ করে, আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে কাজ করে এবং এ মেইনলি জিন ট্রান্সক্রিপশন, প্রোটিন ট্রান্সলেশন এই সমস্ত জায়গাতে ফাংশনিং করে। রিসেপ্টরের পরিবার বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার এখানে পরিষ্কার বলা আছে কোন রিসেপ্টর কোথায় থাকে এবং তাদের এফেক্টর মলিকিউল কি কি দেখায়, তাদের এক্সাম্পল এবং তারা কাজ করতে কতক্ষণ সময় নেয় দেখেন। সেম জিনিস এখানেও রয়েছে, রিসেপ্টর গুলোর এক্সাম্পলও রয়েছে। আর মনে হয় না এখানে বিস্তারিত, এখানে আর রিসেপ্টরে আর কিছু ডিটেইলসে বোঝাতে হবে না, জায়গাটা বুঝেছিস? ডিটেইলসে বলতে গেলে তো অনেক ডিটেইলসে ঢোকা যায়, এটা আর ডিটেইলসে বললে তো বলে তোদের মাথাটা খারাপ করে লাভ নেই। তোরা দেখ পর কোনো জায়গায় যদি বুঝতে আগ্রহ লাগে বা কোনো জায়গায় যদি জানতে আগ্রহ লাগে আমায় বলিস, তাহলে আমি আরেকটুখানি ডিটেইলসে বলবো তখন। ঠিক আছে, ধন্যবাদ। বলুন স্যার, বলুন। বলছি যে আপনি পিডিএফ গুলো দিবেন। পিডিএফ গুলো দিবেন? হ্যাঁ দেবো, আজকে সবকটা ভিডিও দেবো। আচ্ছা, এবার আমরা একটা 15 মিনিট থেকে 15-20 মিনিট বা 15-20 মিনিট একটা ব্রেক নে, তারপর আমি ফার্মাকোথেরাপিউটিক্স এর ক্লাসটা শুরু করব। ঠিক আছে।